করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প। গত জুলাই আগস্ট মাসে পোশাক রপ্তানি হয়েছে $300 কোটি করে, আর আগস্টে রপ্তানি বেড়েছে 47%। পোশাক শিল্পের রপ্তানি আয়ের ধারাবাহিকতা রক্ষায় ব্যবসায় বিনিয়োগ উৎপাদন সহজ ও বৈচিত্র্যময় করে তোলার উপর বিশেষ জোর দিচ্ছেন শিল্প মালিকরা। শাহিদ জাহিদির প্রতিবেদন। চলতি বছরের মার্চ, এপ্রিল, মে মাসে মন্দা গেছে দেশের পোশাক শিল্পে। রপ্তানিতে বড় উল্লম্ফনের মধ্য দিয়ে বাঁকবদল ঘটে জুন, জুলাই, আগস্টে। বছরের সর্বোচ্চ $336 কোটি 33 লাখ তৈরি পোশাক রপ্তানি হয়েছে আগস্ট মাসে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 47.25% বেশি। সংশ্লিষ্টরা বলছেন, সম্মিলিত প্রচেষ্টায় করোনা সংকট কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। কলকারখানায় কর্মচাঞ্চল্যের সঙ্গে সঙ্গে ফিরছেন ক্রেতারাও, বাড়ছে বিক্রি, রপ্তানি আয়। অনেকগুলো পেন্ডিং অর্ডার ক্যান্সেল করেছিল, সেই ক্যান্সেল অর্ডারগুলোকে রিভাইভ করেছে বিভিন্ন বায়ার। এবং পশ্চিমা বিশ্বে রিসেশন থাকার কারণে অনেক বায়ারই তাদের পক্ষে ব্র্যান্ডেড কস্টলি জামা কাপড় কেনা সম্ভব হচ্ছে না, সুতরাং তারা নন ব্র্যান্ড সস্তার কাপড়ের দিকে ঝুঁকে যাচ্ছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন বিনিয়োগ সহজ এবং উৎপাদন সময় উপযোগী করার। অনেকেরই ভাষ্য, মাত্র 3 মাসেই অস্বস্তিকর পরিস্থিতি মোকাবেলা সম্ভব হয়েছে শিল্প মালিকদের ধৈর্য, সাহস। নবীরুল ইসলাম এবং اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। ভিডিও ফুটেজের মাধ্যমে সেই অনুযায়ী পুলিশ, র্যাব উভয় কাজ দিয়েছেন। অপরাধী যেই হোক, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। বিএনপি নেত্রীর চিকিৎসার দিক বিবেচনা করে এর আগে জামিন দেওয়া হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতিতে তার চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুদক্ষ নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সচেতনতার দিক থেকে গা ছাড়া একটা ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কম হলেও খুব তাড়াতাড়ি করোনা চলে যাবে একথা মনে করার কোনো কারণ নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এর আগেও তার চিকিৎসার দিক বিবেচনা করে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে 6 মাসের জন্য, এবং করোনা পরিস্থিতিতে তার চিকিৎসা ভালোভাবে করা যায়নি করোনার কারণে, সেটা বিবেচনা করে তার সাজা স্থগিতের মেয়াদ আরো 6 মাস বাড়ানো হয়েছে। এখানে কোনো রাজনৈতিক চাপের কোনো বিষয় নেই, একেবারে তার বয়সের কথা চিন্তা করে মানবিক কারণে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া। 2022 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন। প্রথমবারের মতো বাংলাদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বাংলাদেশের কৃষি ক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজ রাজধানীর একটি হোটেলে 36তম সম্মেলন আয়োজন বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী জানান, ভুটান এবারের 35তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে। 2 বছর পর পর এই আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, এ সম্মেলনে কৃষি সার্বিক অবস্থা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির নিশ্চয়তার উপর গুরুত্বারোপ করা হয়। সালে 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। এটি আমাদের জন্য একটি সুখবর। গত রাত্রে আমি এটি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার প্রধান জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমি জানিয়েছি। উনি খুবই খুশি হয়েছেন, যেখানে 46টি দেশের মন্ত্রী পর্যায়ের নেতৃবৃন্দ এখানে অংশগ্রহণ করে। কাজে এটি আমাদের জন্য খুবই সম্মানের। আমরা অবশ্যই এই 36তম সম্মেলনকে সফল করার সর্বাত্মক চেষ্টা করব। আধুনিক তৈজসপত্রে বাজার সয়লাভ হয়ে যাওয়ায় জৌলুস হারাতে বসেছে জামালপুরের 100 বছরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প। এই শিল্পের সঙ্গে জড়িত কারিগররা ছেড়ে দিচ্ছেন তাদের পৈতৃক পেশা। জামালপুর জেলা প্রতিনিধি মোস্তফা বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে শামসুন নাহার বিনুর ডেস্ক রিপোর্ট। কাঁসা শিল্প বাঙালির কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কাঁসা শিল্পের সুখ্যাতির জন্য একসময় পরিচিত ছিল জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ গ্রাম। কাঁসার টুংটাং শব্দে মুখরিত থাকত গ্রামটি। তখন সামাজিক আচার অনুষ্ঠানে কাঁসার জিনিসপত্র উপহার দেওয়া ছিল সামাজিক রীতি। সময়ের বিবর্তনে 100 বছরের ঐতিহ্যবাহী কাঁসা আজ বিলুপ্ত প্রায়। ফলে অভাব অনটনে দিন কাটাচ্ছেন কারিগররা। এই কাজ আমরা 50 বছর যাবত এই কাজের মধ্যে জড়িত কাজ করতেছি। আগে অনেক কারিগর ছিল, এখন আর এই কারিগর নাই। অনেক পুঁজি লাগে, আমি তো এরকম পুঁজি নাই। সরকার দিলে আমি একটু খেয়াল করলে তাহলে হয়তো এই প্রতিষ্ঠানটা দেওয়া সুলভ মূল্যের আধুনিক জিনিসপত্রের সহজলভ্যতার কারণে কমে গেছে কাঁসার জিনিসপত্রের কদর। অন্য জায়গায় এরকম আমাদের ইসলামপুর যেরকম কাঁসা পাওয়া যায় অন্য জায়গায় তা পাওয়া যায় না, সেজন্য আমি এখান থেকে কিছু জিনিসপত্র কিনতে আসছি। ইসলামপুরের কাঁসা শিল্পকে তার হিত গৌরব পুনরুদ্ধারের জন্য ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সরকারের সদয় দৃষ্টি নিক্ষেপ হলে আমরা আমাদের সেই গৌরব আবার উদ্ধার করতে পারব। ঐতিহ্যবাহী কাঁসা শিল্পের সুদিন ফিরিয়ে আনতে প্রয়োজন আর্থিক অনুদানের পাশাপাশি সামাজিক পৃষ্ঠপোষকতা। শামসুন নাহার বিনু, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবার রয়েছে বিজ্ঞাপন বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য খবর। বিরতির পর আবারও সংবাদে স্বাগত। দেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাজধানীতে পাইকারি ও খুচরা বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। শিম, করলা সহ বাজারে আসছে নতুন নতুন সবজি। এই সপ্তাহে সবজির বাজার দর নিয়ে বিস্তারিত নাসিরউদ্দিনের প্রতিবেদন। রাজধানীর সবজি বাজারে এ সপ্তাহে গাজর বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, কাঁচা কলার হালি 25 থেকে 30 টাকা, শসা 40 থেকে 45 টাকা, টমেটো 110 টাকা, বেগুন 60 টাকা, যা গত সপ্তাহের চেয়ে
কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবে দাম কমেছে কাঁচামরিচ ও করলা সহ বেশ কিছু সবজির। গত সপ্তাহে কাঁচামরিচ 200 থেকে 250 টাকা দরে প্রতি কেজি বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। এ সপ্তাহে করলার দাম 10 টাকা কমে বিক্রি হচ্ছে 50 টাকায়। বন্যা দুর্ঘটনা থেকে সবজি আগে পেতাম না, বর্তমানে সবজি আমদানি আছে বাজার। কাঁচামরিচ এই সপ্তাহে 120, 140, 160 টাকাও আছে। এখন বন্যা শেষ, একটু আসতে আছে, যেমন নতুন সবজি সিমডে আসতে আছে, এটা তো তখন বন্যায় ছিলই না। করলাটাও বন্ধ হয়ে গেছিল, ওটাও আসতে আছে, অনেক অনেক সবজি এখন নতুন নতুন আসতে আছে আর কি। দাম ওই সময়ের থেকে এখন একটু কম। গত সপ্তাহের তুলনায় দাম অপরিবর্তিত থেকে এ সপ্তাহে লেবু বিক্রি হচ্ছে প্রতি হালি 20 থেকে 25 টাকা, ভেন্ডি 45 থেকে 50 টাকা, দরে বিক্রি হচ্ছে। এমনটাই জানালেন ক্রেতা ও বিক্রেতা। নাসিরউদ্দিন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগের কারণে পাল্টে যাচ্ছে উপকূলীয় জেলা পিরোজপুরের চিত্র। প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন মোকাবেলা করে টিকে থাকতে হচ্ছে এ জনপদের প্রান্তিক মানুষদের। পিরোজপুর সংবাদ প্রতিনিধি SM পারভেজদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট শফিউল্লাহ সুমনের। পিরোজপুর জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া কচা ও বলেশ্বর নদীর পারে বাস হাজারো জেলে ও মৃৎশিল্পের সঙ্গে জড়িত পরিবারের। ভরা জোয়ারে সারা বছর ভোগান্তি থাকলেও বর্ষা মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ। এতে একদিকে যেমন ঘরবাড়ি প্লাবিত হয়, তেমনি নষ্ট হয় ধানি ফসল সহ বিভিন্ন মৌসুমী সবজি। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামত স্বস্তি দিতে পারে। শূন্যের পরে ঘর বাড়ি নাই, জমা জমি যা ছিল সব নদীর ভাঙ্গলে গেছে। আমি তো এখন কোন রকম রাস্তার পাশে ঘর বাঁধিয়া টং পাচ্ছে আছি। নদীতে সব বিলীন হয়ে গেছে, আমাদের বাড়ি ঘর জায়গা জমি সব শেষ। সরকারের কাছে এই আমাকে নদীতে গোলক ফেলাইয়া আমাকে যদি একটু বাদ বেরি দিয়া আমাকে একটু আসানে রাখতে, আমরা খাদ্যবিদ্যা আইয়া খাইতে পারতাম। নদীর পাড়ে স্থায়ী, টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদেরও। এই বর্ষা মৌসুমের ভিতরে এগুলো যদি নির্মাণ করা না হয় তাহলে ওরা পরীক্ষা নিরীক্ষার পর ধরতে পারছে যে মেয়েটা কানে শোনে না বিধায় কথা বলতে পারে, এবং সে ছোটবেলা থেকে লেখাপড়া এবং আর্টিস্টের প্রতি খুব আগ্রহী ছিল। ও যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে তখন থেকে ওর মনে খুব ইচ্ছা যে ও ড্রয়িং করবে। আস্তে আস্তে ওর ভিতর থেকে একা একাই এখন দেখি ভালোই
ড্রয়িং করে। অনেক ইচ্ছা আর অনেক আশা। স্বপ্ন থাকলেও তা হয়ে ওঠেনি। ছবি আঁকায় নেই তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, তবু চোখের দেখায় নিপুণ হাতে ফুটিয়ে তুলেছে সে বঙ্গবন্ধুর ছবি। বাক ও শ্রবণ প্রতিবন্ধী মুন্নির রংতুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা প্রতিটি ছবিতেই যেন মুগ্ধ সবাই। মেধাবী শিক্ষার্থী ছিল, অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিসেও বেশ পারদর্শী ছিল। বঙ্গবন্ধুর ছবি খুব সুন্দরভাবে আঁকতে পারে, প্রধানমন্ত্রীর ছবি আঁকতে পারে। প্রতিবন্ধীদের সার্বিক সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে সরকার আন্তরিক। মুন্নির জীবন বিকশিত করতে যাবতীয় সুযোগ সুবিধা দেবার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার এই সুপ্ত প্রতিভা বিকাশের জন্য আমাদের যে সকল সহায়তা দরকার, আমরা সেই সকল সহায়তা আমরা অব্যাহত রাখবো। সেক্ষেত্রে আমরা এটা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করার আমরা চেষ্টা করব। প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাবে মুন্নি, পূরণ হবে তার স্বপ্ন, এমনটাই প্রত্যাশা সবার। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 29 জন মারা গেছেন, যা গত এক মাসে সর্বনিম্ন মৃতের ঘটনা। এ পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা 4412 জন। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন 2211 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,16,191 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কোম্পানি নোভাভ্যাক্সের টিকাও নিরাপদ ও প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য জানানো হয়েছে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে ছাড়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে 176টি সম্ভাব্য টিকা উদ্ভাবনের কাজ চলছে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা। এছাড়াও আছে রাশিয়ার স্পুটনিক, চীনের সিনোভ্যাক ও যুক্তরাষ্ট্রের মডার্না এবং ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত টিকা। এদিকে বিশ্বে নোভেল করোনা ভাইরাসে নতুন রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা 84,156 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39,48,247 জন। করোনা ভাইরাস সংক্রমণে ভারতে গত 24 ঘন্টায় 1083 জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা 68,682। এদিকে 1,91,000 মৃত্যু এবং 63,36,000 আক্রান্তের সংখ্যা নিয়ে কোভিড-19-এর সবচেয়ে বিপর্যস্ত দেশের তালিকায় এখনও শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক রিপোর্টে দেখা যায়, বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত কমপক্ষে 7,000 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মেক্সিকোতে মারা গেছেন 1,300-এর বেশি স্বাস্থ্যকর্মী। ইকুয়েডরের এক দম্পতি সম্প্রতি নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তাদের দাম্পত্য জীবন দীর্ঘ সময়ের। গুনে গুনে 79 বছর 6 মাস 27 দিন আগে বিয়ে করেছিলেন তারা। তবে তারা গিনেসে রেকর্ড গড়েছেন সবচেয়ে বেশি বয়সের যুগল হিসেবে। নাহিদ সুলতানের ডেস্ক রিপোর্ট। আজ থেকে প্রায় 80 বছর আগে বিয়ে করেছিলেন তারা। সেই যে দুজনে দুজনার হাত ধরলেন আর ছাড়েননি। সম্প্রতি গিনেস বুক থেকে বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতির খেতাব পেয়েছেন বিয়ের বয়স 80 বছরের বেশি হয়েছে। গিনেস বুকে এমন নজির আরো থাকলেও সম্মিলিত বয়সে কোনো দম্পতির এত বয়স একমাত্র এই দুজনেরই।
অবসরপ্রাপ্ত এই শিক্ষক শিক্ষিকার শরীর এখনো ভালো আছে, তবে করোনা মহামারীর কারণে দুজনে একটু মনমরা, কারণ 40 নাতি নাতনির থেকে এই সময়ে তাদের দূরে থাকতে হচ্ছে। গিনেস বুকের রেকর্ডের পাতায় দুজন নিজেদের পথ চলার বর্ণনা দিয়ে বলেছেন, বিয়ের শুরু থেকেই পারস্পরিক ভালোবাসা এবং ম্যাচুরিটি তাদের একে অপরকে জানতে ও আবেগ নিয়ে পথ চলতে সাহায্য করেছে। Explicándonos el por qué había sucedido, pero que otra vez ya estábamos bien. গিনেসের দেওয়া তথ্য অনুযায়ী 1941 সালের 7 ফেব্রুয়ারি বিয়ে করার আগে 7 বছর বন্ধুত্ব ছিল এই যুগলের। বলিরেখার দিনগুলোতে এভাবে পাশে থাকার রহস্য বিষয়ে দুজনেরই উত্তর, ভালোবাসা ও পরিপক্কতা ও পারস্পরিক সম্মান। নাহিদ সুলতানা, ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। উয়েফা নেশনস লিগ ফুটবলে জার্মানি ও স্পেনের মধ্যকার খেলা 1-1 গোলে ড্র হয়েছে। জার্মানির মাঠ মার্সিডিজ বেঞ্চ এরেনায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচের 51 মিনিটে জার্মানদের এগিয়ে দেন টিমো ওয়ার্নার, কিন্তু ম্যাচের যোগ করার সময় গোল করে ম্যাচ ড্র করেন স্পেনের লুইস গায়া। এদিকে মাল্টাকে 3-2 গোলে ফোরো আইসল্যান্ড, সার্বিয়াকে 3-1 গোলে রাশিয়া, তুরস্ককে 1-0 গোলে হাঙ্গেরি, ফিনল্যান্ডকে 1-0 গোলে ওয়েলস ও সুইজারল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছে ইউক্রেন। অপরদিকে লাটভিয়া অ্যান্ডোরার সঙ্গে গোলশূন্য, স্লোভেনিয়ার সঙ্গে গ্রিস গোলশূন্য, বুলগেরিয়া আয়ারল্যান্ডের সঙ্গে 1-1 গোলে এবং মলদোভা কসোভোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ। ফেডারেশন জানায়, এই পদক্ষেপের ফলে আগামী বছর টোকিও অলিম্পিক ও বিশ্বকাপে অংশ নেওয়া পুরুষ জাতীয় দলের খেলোয়াড়দের মতো নারীরা সমান টাকা পাবেন। বিবৃতিতে দেশটির ফুটবল কনফেডারেশন জানিয়েছে, আর লিঙ্গ বৈষম্য নয়, পুরুষ ও নারীদের সমানভাবে দেখছে সিবিএফ। নারী দলে 2 জন কোঅর্ডিনেটর নিয়োগের কথা ভাবছে তারা। রাত 8টা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প। আগস্ট মাসে রপ্তানি বেড়েছে 47%। মাথায় অস্ত্রোপচারের পর দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা স্থিতিশীল। হামলার ঘটনায় আটক 6, আটককৃত 3 জনের সম্পৃক্ততা স্বীকার। ইউএনের ওপর হামলায় জড়িতদের কেউই ছাড় পাবে না, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে, বললেন ওবায়দুল কাদের। 2022 সালে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে ছাড়ার পরিকল্পনা। সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ। আর দেরি না করে শুনবো আপনার কণ্ঠে গানটি। অবশ্যই।